সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বংপিন পিস। আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। সকাল 8টা বাজার আগে ভারতীয় সময়ে ইন্দোনেশিয়া থেকে একটা বড় রিউমার ব্রেক হয়েছে, যে একজন স্প্যানিশ ডিফেন্ডার, যে আপাতত ইন্দোনেশিয়া চ্যাম্পিয়ন টিমের সদস্য, সেই প্লেয়ার কিন্তু মোহনবাগানে জয়েন করতে পারে এবং তার সাথে আরও বেশ কিছু ক্লাবের অফার রয়েছে। সব কিছু নিয়ে কথা বলবো এবং সেই সকাল 8টা থেকে আসতে থাকা রিউমার কিন্তু এখন ভীষণভাবে আমাদের বাংলার ফুটবল মহলে ছড়িয়ে পড়েছে। এক্স্যাক্ট যা কিছু ব্যাপার রয়েছে অবশ্যই ডিটেলসে শেয়ার করব। কারো ক্রেডিট এখানে ভাই আমি মারতে আসিনি, আমার এখানে আলাদা করে কিছু বলার নেই, আর বুক ঠুকেও কিছু বলার নেই, কারণ আগে বুক ঠুকে বলবো তারপর কেউ অন্য কিছু ঠুকে দিয়ে চলে যাবে, এই জিনিস একদমই ভালো না। অবশ্যই সেই ব্যাপার নিয়ে কথা বলবো। তার পাশাপাশি আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে যেটা আমাদের অনেকেরই জানার ইচ্ছা, যে এফসির যে চ্যাম্পিয়ন্স লিগ 2 আসছে, যেখানে মোহনবাগান অলরেডি কোয়ালিফাইড, ইস্টবেঙ্গলের একটা হাই চান্স রয়েছে কোয়ালিফাই করার। সেখানে ফরেন প্লেয়ার নিয়ম কি আসছে, সেখানে কতজন ফরেন প্লেয়ার রেজিস্ট্রেশন করা যাবে, লিমিটেশনস কী রয়েছে, অবশ্যই কথা বলবো সেই নিয়ে। এবং তার পাশাপাশি কিছু রিউমার রয়েছে, অ্যানাউন্সমেন্ট রয়েছে, অবশ্যই সব কিছু শেয়ার করব। প্রথমে যদি কন্ট্রাক্ট এক্সটেনশন দুটো আপডেট দিই, তাহলে একদিকে ইন্ডিয়ান গোলকিপার আশদীপ সিং, তাকে কিন্তু এফসি গোয়া কন্ট্রাক্ট এক্সটেনশন ধরিয়েছিল অনেক দিন আগে। আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে, 2026 অবধি কিন্তু আশদীপ সিং এফসি গোয়ার গোলকিপার। দ্বিতীয় যে প্লেয়ারের কনফার্মেশন দেওয়ার রয়েছে, যার অ্যানাউন্সমেন্ট এসেছে, কালকে রাত্রিরে তাকে নিয়ে কথা বলেছিলাম, জাপানিজ মিডিও রেই তাশিকাওয়া। জামশেদপুর এফসি তাকে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়েছে এবং সেটা কিন্তু তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। নতুন একটা প্লেয়ার অ্যানাউন্সমেন্ট হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তরফ থেকে, সেন্ট্রাল মিডফিল্ডার মায়া কান্নান মুথু। এই প্লেয়ারটা কিন্তু হাইলি রেটেড একজন ইন্ডিয়ান মিডফিল্ডার, আই লিগের নিরিখে এবার তাকে নিয়ে বেশ কিছু ক্লাবের কিন্তু ইন্টারেস্ট ছিল, বেশ কিছু ক্লাব কথাবার্তা বলেছিল, বাট ফাইনালি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই ডিলটাকে ক্র্যাক করতে পেরেছে। অ্যান্ড ইটস আ বিগ সিগনেচার ইন টার্মস অফ হিজ কোয়ালিটি, এবিলিটি এবং ওর যা মোটামুটি আমরা পারফরমেন্স দেখেছি আই লিগে, সব দিক থেকে দেখতে গেলে। একটা ফ্রেশ রিউমার রয়েছে যেটা কালকে রাত্রিরে মার্কাসের তরফ থেকে আমরা জানতে পেরেছি, যে 2 বছরের ব্যান কাটিয়ে আশুতোষ মেহতা, অনেকেরই পছন্দের একজন ডিফেন্ডার, সে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে মেন স্ট্রিমে আবারও ফিরতে চলেছে। আইএসএল থেকে 3টে ক্লাবের অফার এই মুহূর্তে কিন্তু আশুতোষ মেহতার কাছে রয়েছে, অ্যান্ড দ্যাটস আ বিগ ডিল। আমার মনে হয় যে 2 বছর একটা প্লেয়ার আউট অফ ফুটবল ছিল, বাট তারপরেও 3টে আইএসএল ক্লাব তাকে নিয়ে ইন্টারেস্টেড, এটা একটা বড় জায়গা। এখানে আমার কোথাও মনে হয় পার্সোনালি যে জামশেদপুর এফসি কুড বি দ্য পসিবল সুইটার এই ক্ষেত্রে আশুতোষ মেহতার জন্য, কারণ সেখানে খালিদ জামিল রয়েছেন। কারণ খালিদ জামিলের আন্ডারে আশুতোষ মেহতা যতবার খেলেছে নিজের কেরিয়ারের পিক ফর্মে থেকেছে, এবং জামশেদপুরে কিন্তু একজন ভালো কোয়ালিটির রাইট ব্যাক লাগবে, ভালো কোয়ালিটির ডিফেন্ডার লাগবে, যেহেতু ওরা প্রভাত লাকড়া, ডিনপুইয়া এই ধরনের প্লেয়ারদের ছেড়ে দিয়েছে। তো আমার কোথাও মনে হয় যে জামশেদপুর এফসি কুড বি দ্য বেস্ট প্লেস ফর আশুতোষ মেহতা। এবং তার পাশাপাশি আরও একটা রুমার রয়েছে যে আশুতোষ মেহতার জন্য তার এক প্রাক্তন ক্লাব, তারাও কিন্তু চেষ্টা করছে তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবার অনেক কটা আইএসএল ক্লাবের হয়ে কিন্তু আশুতোষ মেহতা এর আগে খেলেছে। কে হয় এই ক্ষেত্রে, কাদের রুমার রয়েছে এখন অবধি ফ্রেশলি জানা যাচ্ছে না, বাট আমার ওপিনিয়নে কোথাও মনে হয় যে জামশেদপুর এফসি কিন্তু আশুতোষ মেহতার জন্য বেস্ট প্লেস হতে চলেছে। এরপর অবশ্যই যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে অনেকেই জানার ইচ্ছা এতদিন ধরে ছিল, যে আপকামিং যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট রয়েছে, এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 রয়েছে, এফসি চ্যালেঞ্জ লিগ রয়েছে, সেখানে ফরেনার রুল কি হতে যাচ্ছে। কারণ বহু কিছু ব্যাপার তো মার্কেটে অনেকে যে যার নিজের মতো করে বলছিল, 8জন বিদেশি, 10জন বিদেশি, 11জন বিদেশি, যে যার মতো করে বলছিল। কিন্তু আমি এর আগেও যখন লাস্ট কথা বলেছিলাম এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 বা এলিট বা চ্যালেঞ্জ লিগ নিয়ে, তখন বলেছিলাম যে এখনও অবধি এফসির তরফ থেকে কোনো গাইডলাইন কিন্তু সামনে নিয়ে আসা হয়নি, বাট রিসেন্টলি এফসির তরফ থেকে খুবই সামান্য পরিমাণে, একদম ইন ডিটেলসে কিছু না, একদম স্পেসিফিক মেনশনড ওয়েতে কিছু না, কিন্তু খুব সামান্য ওয়েতেও বেশ কিছু গাইডলাইন্স নিয়ে আসা হয়েছে, যেটা ফুটি র্যাঙ্কিংয়ের তরফ থেকে কিন্তু আজকে অফিসিয়ালি শেয়ার করা হয়েছে। যে নতুন নিয়ম অনুযায়ী, একদম খুব ফ্রেশ ওয়েতে বুঝতে হবে ব্যাপারটাকে, নতুন নিয়ম অনুযায়ী এএফসি কিন্তু বিদেশি রেজিস্ট্রেশনের প্রসেসটাকে বন্ধ করে দিচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তোমার টিমে যতজন ফরেনার থাকছে ততজন ফরেনারকে তুমি খেলাতে পারবে, আমরা যেটা উয়েফাতে দেখি। এবার এখানে আরেকটা টুইস্ট রয়েছে। এবার হয়তো এইটুকু শুনে অনেকে ভাববে যে তাহলে চলো আমাদের মোহনবাগান বা আমাদের ইস্টবেঙ্গল 7জন, 8জন, 10জন, 12জন ফরেনার নিয়ে খেলতে চলে যেতে পারবে। তাহলে আমি বলবো যে এখানে থেমে যাওয়াটা দরকার। তার কারণ একটাই, যে এখানে এএফসি তো বলে দিচ্ছে যে কোনো রকম রেজিস্ট্রেশনের রুল থাকছে না, কিন্তু এর সাথে আরও একটা জিনিস বলে দিচ্ছে যে মেম্বার অ্যাসোসিয়েশনস, এক একটা দেশ হচ্ছে এখানে মেম্বার্স অ্যাসোসিয়েশন। সেই মেম্বার্স অ্যাসোসিয়েশনে মানে এক্সাম্পল আমাদের এআইএফএফ অর্থাৎ আমাদের এখানে আইএসএল, এখানে যে বিদেশি রেজিস্ট্রেশনের নিয়ম রয়েছে সেটাই এএফসিতে কিন্তু ফলো হবে। অর্থাৎ আমাদের এখানে যেমন 6জন বিদেশি প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানো যায়,
ঠিক সেই 6জন রেজিস্টার্ড বিদেশিকে কিন্তু এএফসি কম্পিটিশনসে আমাদের এখানের ক্লাবগুলো নামাতে পারবে, তার বেশি তারা কিন্তু পারবে না। এটা হচ্ছে সব থেকে বড় টুইস্ট। এবং এখানে একটা বড় সমস্যা আসতে পারে কি, যে দেখা যাবে যে সৌদি আরবের কোনো ক্লাব বা কাতারের কোনো ক্লাব বা ইউএইর কোনো ক্লাব তারা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে, জাপানের কোনো ক্লাব ইস্ট রিজিয়নে, চায়নার কোনো ক্লাব, সাউথ কোরিয়ার কোনো ক্লাব, অস্ট্রেলিয়ার কোনো ক্লাব, যেখানে অ্যাকচুয়ালি কোনো নিয়ম হয়তো আগামী দিনে নাও থাকতে পারে বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে, বহু দেশে তো নেই, সেই দেশগুলো কিন্তু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। তারা কিন্তু 7জন 8জন 9জন অবধি বিদেশি প্লেয়ার রাখার চেষ্টা করবে। মনে করে দেখো লাস্ট সিজনে 2023-24 চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু বেশ কিছু ক্লাব প্রবলেমে পড়েছিল, কারণ তাদেরকে ওই 5 বা 6জন করে বিদেশি নিতে হয়েছিল। সেই জায়গাটা কিন্তু উঠে যাচ্ছে। আমরা যদি বড় লিগগুলোর দিকে তাকাই, সেখানে প্রচুর বিদেশি প্লেয়ার খেলে, তাদের আস্তে আস্তে নিয়ম কিন্তু শিথিল হয়ে যাচ্ছে। এখানে কোথাও কিন্তু ফারাকটা হয়ে যেতে পারে, যেহেতু কোনো রকম রেজিস্ট্রেশনের রুল থাকছে না, কোনো লিমিটেশনস থাকছে না, তো তারা চাইলে 10জন 11জন অবধি বিদেশি প্লেয়ার কিন্তু খেলিয়ে দিতে পারবে। এটা একটা হাই চান্স থাকছে। এটা হচ্ছে আসল ব্যাপার, যে এএফসি নিজেদের কোনো রুল রাখছে না, কিন্তু মেম্বার অ্যাসোসিয়েশনস তারা যা রুল রেখেছে বিদেশি প্লেয়ার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, সেই রুলটাকে তারা এখানে কন্টিনিউ করবে। এবার এটা পরিষ্কার হয়ে গেল যে 6জন করে বিদেশি কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গল তারা নেবে, যেহেতু 6জনের বেশি আমাদের এখানে রেজিস্ট্রেশন করা যাবে না, সেই 6জনকে নিয়েই কিন্তু এফসি কম্পিটিশনসে খেলতে হবে। এটা যখন আমাদের এখানে এআইএফএফ একটু শিথিল করে দেবে বা এফএসডিএল একটু শিথিল করে দেবে, যে 6জনের বদলে 7 বা 8 অবধি রেজিস্ট্রেশন করানো যাবে, খেলানো হোক 4জনকে, ঠিক আছে, তখন আমার মনে হয় যে আমাদের ক্লাবগুলো কিন্তু এফসি কম্পিটিশনসে গিয়ে ভালো কিছু করতে হবে। বাট তার আগে একটু টাফ হয়ে যাবে, যখন আমরা অপোনেন্টের আরও স্ট্রং কোনো বিদেশি প্লেয়ারকে ফেস করব, তখন কিন্তু একটু হলে চাপটা বাড়বে। এটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করো। আর এবার লাস্ট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, সেটা সকাল 7:53, যেটা আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী, সেখানে ইন্দোস ট্রান্সফার বলে একটা এক্স হ্যান্ডেল, ফরমারলি টুইটার, সেখান থেকে ব্রেকিং হয়ে বেরিয়ে আসে যে একজন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ, 32 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার, মোহনবাগানের সাথে লিঙ্কড আপ, এবং তার পাশাপাশি তার কাছে কিন্তু স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাব মানে সেগুন্দা ডিভিশনের ক্লাব সিডি টেনেরিফে তারও একটা অফার রয়েছে। এই দুটো অফার কিন্তু এই প্লেয়ারটা ভেবে দেখছে কি করবে, এবং সারপ্রাইজিংলি সেখানে অ্যাড করা হয় যে তার যে বর্তমান ক্লাব অর্থাৎ ইন্দোনেশিয়ান চ্যাম্পিয়ন টিম পারসিভ, সেখানে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলেও কিন্তু এই প্লেয়ারকে এখনো অবধি রিলিজ দেওয়া হয়নি। এটা হচ্ছে প্রথম কনটেক্সট। রিলায়েবিলিটি কিন্তু একদম টপ নচ, কারণ ইন্দোনেশিয়ার ফুটবলের ক্ষেত্রে একটা বড় ট্রান্সফার সোর্স হিসেবে কিন্তু এদেরকে বলা হয়, যাদের ফলোয়ারের সংখ্যা টুইটারে প্রায় আমি দেখলাম যে 3 লাখের মতো। তার মানে তাদের সেই রিলায়েবিলিটি রয়েছে, তার কারণে তারা সেই জায়গাটা তৈরি করতে পেরেছে। এবার এখানে সেটা নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়, এবং আমি প্রথম দেখলাম যে নির্মাল্য টুইট করেছে এই প্লেয়ারটা সম্বন্ধে, বাট তারপরে খুঁজতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, দিস ইজ ভেরি মাচ ট্রু, এবং সেখান থেকে এই রিউমারটা এসেছে। এবার আমি সেকেন্ড যে বিষয়ে ঢুকবো, সেই বিষয়টা হচ্ছে যে প্লেয়ারটার কোয়ালিটি কেমন। দেখো, এর আগে ওর লাস্ট যে দুটো সিজন মানে পারসিবে আসার আগে 21-22 এবং 22-23 সেটা কিন্তু কেটেছিল সেগুন্দার ডিভিশনে, সেখানে এসডি লুগোর হয়ে কেটেছিল, কন্টিনিউয়াসলি সেখানে পারফর্মার ছিল, কোপা দেল রেতে একটা দুটো করে ম্যাচ খেলেছিল, বাট তার আগে কিন্তু কেরিয়ারের ম্যাক্সিমাম সময়টা লোয়ার ডিভিশনে কাটিয়েছে, 3rd ডিভিশন 4th ডিভিশনে কাটিয়েছে। প্লেয়ারটার কোয়ালিটি যথেষ্ট ভালো, ফিগার যথেষ্ট হাট্টাগোট্টা আমি দেখলাম, কিছু ঝলক আমি দেখলাম ইউটিউবে গিয়ে সার্চ করে। হ্যাঁ, ডিফেন্ডিং কোয়ালিটি টপ নচ, এবং ইন্দোনেশিয়ার লিগে তুমি যখন চ্যাম্পিয়ন টিমের সদস্য হচ্ছ এবং টিমের সবথেকে ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে তাকে কিন্তু বারবার বলা হয়েছে, এবং ফ্যানরা, পারসিভের ফ্যানরা, দে আর ভেরি মাচ ফিউরিয়াস যে এই প্লেয়ারটাকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে। তারা কিন্তু ফিউরিয়াস রয়েছে যে এই প্লেয়ারকে ছাড়া যাবে না কোনোভাবে, যে করেই হোক এই আলবার্তো রড্রিগেজ তাকে ধরে রাখতে হবে, এই নিয়ে কিন্তু তাদের ফ্যানরা ফিউরিয়াস রয়েছে। তো প্লেয়ারটার কোয়ালিটি নিয়ে বা প্লেয়ারের ডিফেন্সিভ যে এবিলিটিস রয়েছে সেই নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। নেক্সট যে ব্যাপার, যে এটা ঠিক কোন স্টেজে রয়েছে, যতটুকু ইন্দোস ট্রান্সফার থেকে আপডেট আসছে সেখানে তারা কিন্তু বলছে এটা একদম রিউমার স্তরে রয়েছে, প্লেয়ারের কাছে অফার রয়েছে, মোহনবাগানের পাশাপাশি স্পেনে ফিরে যাওয়ারও অফার রয়েছে, এবং এখানে সেই প্লেয়ার কিন্তু দুটো অফারকে আপাতত দেখছে। এবার যদি বলি পসিবিলিটিসের কথা, তাহলে অবশ্যই হাই পসিবিলিটিস, কারণ এর আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি মোহনবাগানে ডিফেন্ডার তারা স্প্যানিশ ডিফেন্ডারই এসেছে, এবং স্প্যানিশ কোচের আন্ডারে স্প্যানিশ ডিফেন্ডার খেলবে বা স্প্যানিশ প্লেয়াররা খেলবে, এর পসিবিলিটিস অনেক সময় হাই লেভেলে থাকে। আবার এমনও হতে পারে যে এই যে প্লেয়ারটা
তার ইনফো বা তার ইনপুট বা প্লেয়ারটা সম্বন্ধে সব কিছু জানানো, এটা হয়তো ম্যানুয়েল ক্যাস্টেলানোর তরফ থেকেই মোহনবাগান পেয়েছে এবং তারপরে হয়তো মলিনাকে ফরওয়ার্ড করেছে। অনেক কিছু ব্যাপার হয়ে থাকতে পারে, কারণ একটা প্লেয়ার যখন আসে সেখানে কিন্তু মাল্টিপল সোর্সেস কাজ করে, মাল্টিপল ইনপুটস কাজ করে, আরও অনেক ব্যাপার থাকতে পারে, এজেন্ট গেম থাকতে পারে, বাট জানি না। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি যে যদি এই প্লেয়ারটা আসে তাহলে অবশ্যই একটা ভালো সিগনেচার হবে, ভালো একটা কোয়ালিটি ডিফেন্ডার হিসেবে ইন্ডিয়ান ফুটবলে নিজেকে তুলে ধরতে পারে। ওর মার্কেট ভ্যালু কী রয়েছে, এর আগে কোথায় কী খেলেছে, বা ইন্দোনেশিয়ার লিগের অবস্থা কতটা ভালো বা কতটা আমাদের থেকে ভালো খারাপ কী, সেটা নিয়ে তুলনা করে লাভ নেই। অনেক সময় অনেক প্লেয়ার অনেক লোয়ার ডিভিশনে থাকে, তারা এসে এখানে ভালো খেলা, আবার এমনও প্লেয়ারকে নিয়ে আসে যারা আমাদের থেকে অনেক বেটার ডিভিশনে রয়েছে, বেটার লিগে রয়েছে, তারা এখানে এসে হয়তো মুখ থুবড়ে পড়ে। তো এটাকে সবসময় এইভাবে জাজ করে লাভ নেই। একটা প্লেয়ারকে যখন সিলেক্ট করা হয়েছে নিশ্চিতভাবেই তার ভালো গুণটা দেখেই সিলেক্ট করা হয়েছে, বাকিটা তো পরবর্তী সময়ে কথা বলা যাবে। কারণ এখানে ফ্লোরেন্তিন পোগবার মতো একজন স্টার ডিফেন্ডারও কিন্তু ইন্ডিয়ান ফুটবলে এসে ফেল করেছিল, একদমই কোনোভাবে নিজেকে দাঁড় করাতে পারেনি। তো সবসময় সবটা নামের ওপরে কিছু বিচার করে না, এসে কি কাম করছে সেটা হচ্ছে আসল ব্যাপার। আর অবশ্যই এটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন রয়েছে, হলে কতটা কি ভালো হবে না হবে সেটা নিয়ে তোমরা কমেন্ট করো। তোমরা কতটা খুশি এই ব্যাপার নিয়ে, মোহনবাগান ফ্যান্সরা নাকি আরও বেটার কিছু চাইছো, অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।